চলো তাহলে আজকে কেমিস্ট্রির চ্যাপ্টার 3 এর সেকেন্ড পার্ট আমরা শুরু করি। তো আমরা ধাতু দেখছি, আজকে অধাতুটা পড়বো। ঠিক আছে, অধাতু পড়বো এবং ধাতু এবং অধাতুর মধ্যে যে বন্ডিংটা হয়, বন্ধনটা হয়, সেই বন্ধন নিয়ে আজকে আমরা ক্লাসের মধ্যে ডিসকাস করবো। ঠিক আছে, কি বন্ধন হয় ধাতু আর অধাতুর মধ্যে কোসে কইতে পারবাইনি? কি ধরনের বন্ধন হয় ধাতু অধাতুর মধ্যে? তড়িৎযোজী বন্ধন। ঠিক আছে, ভেরি গুড। আয়নীয় বন্ধনও কইতে বা তড়িৎযোজী বন্ধন। আচ্ছা, আমরা ফার্স্ট ক্লাস থেকে একটা জিনিস কইতাছি যে তোমরা দিমো 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 দিমো, আজকে এই জিনিসটা দিচ্ছি। এটা কিটা? রিঅ্যাক্টিভিটি সিরিজ, ধাতুর সক্রিয়তা শ্রেণী। ওই যে তোমরা যে ফার্স্ট চ্যাপ্টারে মনে আসেনি একটা প্রশ্ন যে আসিল যে এক্স প্লাস ওয়াই এসও ফোর, ঠিক আছে, এটা এক্স এসও ফোর প্লাস ওয়াই হয়, বা যদি উল্টাটা করি ওয়াই প্লাস এক্স এসও ফোর, তখন এখানে কয় নো রিয়েকশন, কোনো বিক্রিয়া হয় না, বিক্রিয়া সংঘটিত হয় না। ঠিক আছে, তাহলে এই জিনিসটার কারণ কিটা কইছিলে? রিজন কি? এক্স কে এখানে বেশি সক্রিয়, কে সক্রিয়? জিঙ্ক করতে আইলো, এক্স অধিক সক্রিয়। ঠিক আছে, ওয়াই থেকে লিগে এক্স এ ওয়াই রে কি করতে পারছে? প্রতিস্থাপন করতে পারছে। তাহলে এই যে সক্রিয়তাটা আমরা করছিলাম সেকেন্ড চ্যাপ্টারে, আমরা পাইছিলাম অ্যাসিড বেসের মধ্যে পাইছিলাম। তো আজকে এটার শ্রেণীটা আমরা আজকে ক্লিয়ার করব, এই জিনিসটা আজকে আমরা বুঝবো। ঠিক আছে, আচ্ছা। তো অধাতু নন মেটালস বলতে কিটা বুঝি? ধাতুর যেগুলা আসিল ওই ক্যারেক্টার বাদ দিয়ে বাকিগুলা। ঠিক আছে, মানে বাকিগুলা বলতে কিটা উল্টাটা। ধাতুর মধ্যে কি আসিল, ধাতু কি হয়, সবচেয়ে নমনীয়তা আসিল, প্রসারণশীলতা আছে, এগুলা কিছু থাকতো না, অনুজ্জ্বল থাকবো। ঠিক আছে, তারপরে ধাতুর নর্মালি সাধারণত কঠিন, গ্যাসীয় বা মানে কঠিন, গ্যাসীয় বা তরল, তিনোটা স্টেজই আসলে ধাতু থাকে আর কি। ঠিক আছে, মানে অধাতু থাকে, সরি। আচ্ছা, তারপরে ওজনে হালকা হইতে পারে, তাপ ও তড়িতের কুপরিবাহী হইব, অপ্রসারণশীল হইব, ভঙ্গুর হইব। যেহেতু ধাতু আমরার না নমনীয়তা আছে তার মধ্যে, না প্রসারণশীলতা আছে, তাহলে তার মধ্যে কি আছে? ভঙ্গুর প্রকৃতি, মানে ব্রিটেল, মানে কি? বাড়ি মারলেই ভাঙি যায়, এটা আমরা কই ব্রিটেলনেস। ঠিক আছে, ভঙ্গুর প্রকৃতি। আচ্ছা, তাদের অধাতু বলে। এক্সাম্পল হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, এটসেট্রা এটসেট্রা। ঠিক আছে, ধাতু অধাতুর মধ্যে ওখানে আর পার্থক্য মধ্যে অসুবিধা নাই তো? পারো তো দেখে বুঝতে পারো তো কোনটা ধাতু কোনটা অধাতু? ব্রোমিন কিটা ধাতু না অধাতু? বেরিলিয়াম কিটা ধাতু না অধাতু? ধাতু। বোরন কিটা? বোরন, এটা নিচে গেছে গিয়ে দেখি। আচ্ছা, দেখা যায়নি। আচ্ছা, ওইব দেখা যায়, একটু উপরে তুলে দিই। এটা একদম নিচে গেছি। আচ্ছা, দেখো তাহলে ভৌত ধর্ম ধাতুর না নি, এটি তো আমরা লাগতো না, আমরা জাস্ট এগুলা রিভাইজ করবো। ঠিক আছে, ভৌত ধর্মগুলা, অধাতুর ভৌত ধর্ম, তার মধ্যে কি আছে দেখো। এটির মধ্যে এক্সেপশনাল থেকে কোশ্চেন করব, কইছিলাম আমি। ঠিক আছে, যেগুলা সাধারণত হয়, যেগুলা হয় না ওইটির থেকে প্রশ্ন করব। তাহলে সাধারণ উষ্ণতায় অধাতুগুলি কঠিন বা গ্যাসীয় হয়, তবে কঠিন অবস্থা থাকা অধাতুগুলি সাধারণত, এটা দেখো সে কিন্তু নরম হয় হইব। ঠিক আছে, ম্যাটেরিয়ালটা ঠিক আছে নি, নরম হয়। তবে হীরক, মানে সাধারণত ধাতু অধাতু কিরকম হয়? একটু হালকা বা নরম টাইপের হয়, আর ধাতুগুলো শক্ত হয়। এই ধাতুর মধ্যে এক্সেপশন আছিল আমরা সোডিয়াম আর পটাশিয়াম। না না, মানে নরমের মধ্যে পারদ তো লিকুইড। তাহলে এটার মধ্যেও সাধারণত নরম হয়, তার মধ্যে এক্সেপশনাল কে? হীরক বা হীরা। ঠিক আছে, হীরাটা খুব প্রচন্ড পরিমাণে কঠিন থাকে। ঠিক আছে, মানে শক্ত থাকে। আচ্ছা, আবার অধাতু ব্রোমিন সাধারণ উষ্ণতায় তরল হয়। মানে সাধারণ উষ্ণতায় অধাতু কিরকম থাকে? গ্যাসীয় থাকবো বা সলিড থাকবো। ঠিক আছে, মানে কঠিন থাকবো। তার মধ্যে এক্সেপশনাল কে আছে? ব্রোমিন। ব্রোমিন সাধারণ উষ্ণতায় কিরকম থাকে? তরল থাকে। তাহলে কইব একটি তরল অধাতুর নাম লিখো। বুঝতে পারছো? এখান থেকে প্রশ্নগুলা করে। ঠিক আছে, সব বছরই দেখা যায় এখান থেকে করে। উজ্জ্বলতা, অধাতু স্বাভাবিক অবস্থায় অনুজ্জ্বল এবং আলো প্রতিফলন করলে করতে পারে না, তবে আয়োডিন, ঠিক আছে, একটা এটা এটা সববার একটা এই কোশ্চেনটা থাকে। আয়োডিন, হীরক, গ্রাফাইট অধাতু হলে, অধাতু হলেও উজ্জ্বল। ঠিক আছে, তাহলে একটা তোমার একটা প্রশ্ন করব যে একটা অধাতুর নাম লেখো যেটা উজ্জ্বল প্রকৃতির। ঠিক আছে, বা শাইনি নন মেটাল, প্রশ্ন একটা জিজ্ঞেস করে আর কি। ঠিক আছে, তো এটা কি হইব? এটা হইব আমরা আয়োডিন। আচ্ছা, পরিবাহিতা, অধাতু তাপ ও তড়িতের কুপরিবাহী, তার মধ্যে এক্সেপশনাল কে?
গ্রাফাইট তাপু মানে তড়িতের সুপরিবাহী, ঠিক আছে। ভঙ্গুর প্রকৃতি, ধাতুগুলি নমনীয় ও প্রসারণশীল নয়, কঠিন অধাতুগুলি ভঙ্গুর হয়, ব্রিটল হয়, মানে বাড়ি দিলে যেগুলো ভাঙ্গি যায়। ঘাত সহনশীলতা বা ঘাত সহনীয়তা হইতাছে কিটা অধাতু ঘাত সহ নয়, মানে ঘাত সহ নয় মানে কিটা ঘাত সইতে পারে না আর কি, বাড়িটা সইতে পারে না, এটাই কইছে। তাই অধাতুকে পিটিয়ে পাতে ও টেনে সরু তারে পরিণত করা যায় না। নিনাদি নিনাদি ধর্ম মানে কিটা ওই যে শব্দটা যে সনোরিয়াস কই আমরা, ঠিক আছে, মানে ওই যে শব্দটা, এই শব্দটা ধাতু দেখায় না, ঠিক আছে, শব্দ সৃষ্টি হয় না। ক্লিয়ার? আচ্ছা, এটি তো এখান থেকে প্রশ্নগুলো আচ্ছা, এই যে পোর্শনটা এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমরা, মানে অধাতু কেমিক্যালস এর সাথে রিয়েক্ট করলে কি মানে রিয়েকশন দেখায়, ঠিক আছে, মানে হইতাছে রাসায়নিক ধর্ম অধাতু, ঠিক আছে। তো এখানের মধ্যে সবচেয়ে প্রথম দিছে কিটা দেখো কার্বনের সাথে, কার্বন না অক্সিজেনের সাথে, ঠিক আছে, অক্সিজেনের সাথে বিক্রিয়া দিলে অক্সিজেনের সাথে যখন অধাতু বিক্রিয়া করে যে অক্সাইডটা তৈরি করে সেই অক্সাইডটা কিরকম হয়, কি ধর্মের হয়, অ্যাসিড না বেস, মানে অম্ল না মানে ক্ষারীয় হয়, আম্লিক না ক্ষারীয় হয়, কিরকম হয়? হ্যাঁ, বুঝছি না। কইছি যে যে ধরনের অক্সাইড গুলা তৈরি হয়, অধাতব অক্সাইড যেগুলা তৈরি হয়, সেই অক্সাইড গুলা মানে অ্যাসিডিক হয় না বেসিক হয়, আম্লিক হয় না ক্ষারীয় হয়? আম্লিক হয়। কিলিগা? কারণ তারা যখন, এটিও কিন্তু ভুলিও না, ঠিক আছে, এই জিনিসগুলো যদি ভুলে যাও না নি তাহলে অনেক প্রশ্ন তুমি পারতে না এক্সামের মধ্যে, মানে ছোট ছোট কনসেপ্টের প্রশ্ন দিব ওই ভুল করিয়া দিয়েই ভাই, বুঝা গেছে না জিনিসটা? তাহলে এখানের মধ্যে এই জিনিসগুলো ভুললো না যে এটা কেমনে মনে রাখবে জানো না, ওই তিনটা দিয়ে মনে রেখে দিও, ঠিক আছে। আমরা যখন অ্যাসিড রেইন পড়ছিলাম, অ্যাসিড রেইনের মধ্যে এই তিনটা অক্সাইড আসলো, কিন্তু এটা না, নাইট্রোজেন ডাইঅক্সাইড আসছিল, এই দুইটা আসিল, কার্বন ডাইঅক্সাইড আর সালফার ডাইঅক্সাইড, এখান থেকে সালফিউরিক সালফিউরাস অ্যাসিড তৈরি হয়, আর এখানে হইতেছে কার্বনিক অ্যাসিড তৈরি হয়, ঠিক আছে, বা সালফিউরিক অ্যাসিডও তৈরি হয়, বুঝতে পারছো? তাহলে এই জিনিসগুলো একটু মাথাতে রাখি দিও আর কি। তাহলে অধাতব অক্সাইড কিরকম নেচারের হয়? আম্লিক নেচারের হয়, আর ধাতব অক্সাইড ক্ষারীয় নেচারের হয়, ঠিক আছে, ক্ষারীয় প্রকৃতির হয়। আচ্ছা, আর কি কইছে? জলের সঙ্গে বিক্রিয়া, অধাতু জল বা স্টিমের সাথে কোনো বিক্রিয়া করে না, অর্থাৎ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে না, ঠিক আছে, জল বা স্টিমের সাথে অধাতু বিক্রিয়া করে না। কার মতো করে না? ধাতু কিন্তু করে আবার, ঠিক আছে। কোন ধাতুটা কিরকম করে মাথাতে আছে তো, যেমন কোনটা স্টিমের সাথে করে, কোনটা গরম জলের সাথে করে, কোনটা ঠান্ডা জলের সাথে করে, যেমন পটাশিয়াম আর সোডিয়াম ঠান্ডা জলের সাথে নর্মাল জলের সাথে করে, অ্যালুমিনিয়াম করে স্টিমের সাথে, তারপরে গরম জলের সাথে কে করে, ম্যাগনেসিয়াম করে, ঠিক আছে, আয়রন ম্যাঙ্গানিজ করে। আচ্ছা, আরেকটা আছিল ম্যাগনেসিয়াম আর ম্যাঙ্গানিজ দিয়ে একটা প্রশ্ন আছিল যে তারা নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে, সাধারণত অন্য অ্যাসিড পারে না। এই ছোট ছোট কনসেপ্টগুলো ভুলিও না কিন্তু, এটি খুব ইম্পর্টেন্ট। কেলিগা পারে না, মনে আসেনি কারণটা? ঠানি এটা লিখবাইনি না, এটা এটা কইবাই যে নাইট্রিক অ্যাসিড হইতেছে খুব বেশি পরিমাণে জারক পদার্থ। জারক পদার্থ হয় কিতা করে, হে জারক পদার্থ হইলে কিতা করবো, হে অক্সিজেনের সাথে বন্ড করাইতে হেল্প করবো, অক্সিডাইজিং এজেন্ট নানি হে, যে এজেন্ট হেও তো অক্সিডাইজ করায় নানি, তাহলে হে কিতা করবো, H2 যেটা বাইরিব তার লগে অক্সিজেনের জোড়া লাগাই দিব, তাহলে জল উৎপন্ন করাই দিব, বুঝতে পারছো? তাহলে হে খুব বেশি পরিমাণে জারক পদার্থ, এটার লিগে হয় না আমরা কই। আচ্ছা, অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া, এটা আমরা লাস্ট ক্লাসে এই বিষয়গুলো দেখছিলাম, তাই তো? লেইছে তোমরা ম্যাটেরিয়াল ঠিক করছি, আমি এখানে আর কথা তো, ঠিক আছে। অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া কিরকম হইতেছে দেখো, লঘু অ্যাসিডের সাথে কোনো বিক্রিয়া করে না, অধাতু লঘু অ্যাসিডের সাথে কোনো বিক্রিয়া করে না, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে না, এর কারণ অধাতু ইলেকট্রন বর্জন করে না, ঠিক আছে, অধাতু তো ইলেকট্রন ছাড়ে না, ইলেকট্রন কিটা করে, উল্টা ধরে, ঠিক আছে, করে না, এবং অ্যাসিডের হাইড্রোজেন আয়নকে ইলেকট্রন দান করতে পারে না, তাই অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় না। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, ঠিক আছে, এখান থেকে একটা প্রশ্ন আইতে পারে যে অধাতু হাইড্রোজেনের সাথে অধাতু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস কেন উৎপন্ন করে না? বুঝতে পারছো কি কারণে হইব? প্রথম হইতেছে ইলেকট্রন বর্জন করতে পারে না, এলিগা সে হাইড্রোজেন রে ইলেকট্রন দিতে পারে না। কারণ দেখো বিষয়টা কিটা, এখানে যে এই H2SO4 আছে, এই হাইড্রোজেনে কিটা করছে, আমরা ওই
ইয়ারে এটার কিতা কয় সালফেট রে, এই হাইড্রোজেনে সালফেট রে কিতা দিয়া রাখছে, ইলেকট্রন দিয়া রাখছে, তাই তো? তাহলে এখন এই হাইড্রোজেন রে যদি আমি সরাইতে চাই সালফেট থেকে, কিতা করতে লাগবো? তার ওই ইলেকট্রন দিতে লাগবো, তাহলে গিয়া হে সরবো। তাহলে এই জিনিসটা দিতে পারে না আমার কে, নন মেটালে দিতে পারে না, অধাতু দিতে পারে না, কিন্তু ধাতুয়ে দিতে পারে। ঠিক আছে, এলে কিন্তু হাইড্রোজেনটা সরি যায়, যেটা আমরা কই রিডাকশন, বিজারণ। বিজারণ কেমনে হয়? যখন ইলেকট্রন সে নেয়। সব জিনিস দেখবা একটার সাথে একটা ইন্টার রিলেটেড। তুমি বিভিন্ন ভাবে উত্তর আইনা দিতে পারবা তোমার যদি কনসেপ্ট স্ট্রং থাকে। বুঝতে পারছো? আচ্ছা, তাই অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় না। তবে এটা লেখছে, এটা উদ্বনী, দেখো সেই উষ্ণ হইব, গরম হইব, ঠিক আছে, উষ্ণ হইব। উষ্ণ ও গাঢ় অ্যাসিডের সাথে অধাতু বিক্রিয়ায় অক্সাইড বা লবণ গঠন করে। ঠিক আছে, এটা যে লইমু আমরা অ্যাসিডটা, এটা কিরকম হইব? গাঢ় হইব, আর হালকা একটু গরম হইব, তাপ দিতে লাগবো তার মধ্যে। তখন গিয়ে দেখা যাইব কিছু অক্সাইড তৈরি করতেছে আর জল তৈরি করতেছে। বুঝতে পারছো? কিন্তু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতো না। মনে থাকবো নি? তাহলে অধাতু যখন অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? অক্সাইডস, মানে ওই অধাতুর অক্সাইডস, আর কি তৈরি করে? জল উৎপন্ন করে। মাথাতে থাকবো তো এটা? আচ্ছা, প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া মানে কিটা ছিল? একটা আরেকটারে সরাই দেয়। তাহলে অধাতু ও প্রতিস্থাপন বিক্রিয়া দেখায়। ধাতু কি করে? ধাতু আরেকটা ধাতুরে সরাই দিয়ে প্রতিস্থাপন করে। সেম অধাতু ও আরেকটা অধাতুরে সরাই দিয়ে প্রতিস্থাপন করে। এখানে দেখো, এই যে ক্লোরিন আর এই ব্রোমিন, তাদের মধ্যে, তারা তো তড়িৎ ঋণাত্মক মৌল, বা তড়িৎ ঋণাত্মক কিতা কই আমরা, এই মানে কিতা কই এটারে, অ্যাটম আর কি, অ্যাটম রে কিতা কই? পরমাণু। ঠিক আছে, তড়িৎ ঋণাত্মক পরমাণু। তাহলে এখানের মধ্যে, বা মলিকিউল কইতে পারো বা মৌল কইতে পারো, তাহলে ক্লোরিন আর এখানে ব্রোমিন যে আছে, তাদের মধ্যে মোস্ট ইলেকট্রোনেগেটিভ কে? ক্লোরিন। তাহলে ক্লোরিন বেশি রিয়েক্টিভ, ক্লোরিন বন্ধন করতে বেশি পছন্দ করে, এলিগে ক্লোরিনে ব্রোমিনে সরাই দিতে পারবো। সিমিলারলি ওইটার মতোই সেম, মানে ওই যেমন জিঙ্কে যেরকম কপারে সরাই দেয়, কপার বেশি রিয়েক্টিভ, এখানের মধ্যে সেম কথা। বুঝতে পারছো না জিনিসটা? আচ্ছা, তারপরে কি দেখছে সমযোজী যৌগ গঠন। কোনো অধাতু অপর কোনো অধাতুর সঙ্গে বিক্রিয়ায় সমযোজী যৌগ গঠন করে, এটা তো জানি আমরা। অধাতু কি করে? সমযোজী যৌগ গঠন করে। ঠিক আছে, এটা মাথাতে রাখো কিন্তু। যেমন এখানে কিটা দিছে H2+S H2S, ঠিক আছে, N2 প্লাস H2 হইতাছে NH3, ঠিক আছে, NH3 হইব। NH কিটা তোমরা মেটেরিয়ালটা দেখো, দেখে দেখে ঠিক করে দিলে NH3। H2 প্লাস Cl2 হইতাছে 2HCl। এখানের মধ্যে এই যে 2HCl টা কিটা তৈরি হইতাছে, এটা কিন্তু সমযোজী বন্ধন, এটা হাইড্রোজেন ক্লোরাইড নাকি হাইড্রোক্লোরিক অ্যাসিড। বুঝতে পারছো? এই বন্ধনের উপরে ডিপেন্ড করবো যে সে অ্যাসিড হইব নাকি সে গ্যাস হইব, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস হইব। ঠিক আছে, আচ্ছা, একটা প্রশ্ন আসিল না যে হাইড্রোজেন ক্লোরাইড লিটমাস পেপার নিয়ে দিলে সে রং বদলায় না। ঠিক আছে, কারণ কিটা? কারণ সে মানে আয়নস, হ্যাঁ, সমযোজী বন্ধন থাকে, আয়নস ফর্মেশন করতে পারে না। ঠিক আছে, মানে জলীয় দ্রবণে সে তো আয়ন উৎপন্ন করে, তো এটার লিগা এটা পসিবল হয় না। আচ্ছা, এরপরে কিটা দিছে মেটালয়েডস। ঠিক আছে, এটিও তোমরা লাস্ট ইয়ারে পাইয়া আইছো। ঠিক আছে, মেটালয়েডস মানে কিটা? ধাতু কল্প। ঠিক আছে, ধাতু কল্প কাকে বলে? কল্পে না, ধাতু কল্প কাকে বলে? যেসব মৌলের মধ্যে ধাতু এবং অধাতু উভয় ধর্ম বর্তমান থাকে তাদের ধাতু কল্প বলে। মনে আসেনি ধাতু কল্পের ইয়েটা কোন জায়গাতে থাকে? থাকে পিরিয়ডিক টেবিলে ধাতু কল্প। আচ্ছা, ঠিক আছে, আর্সেনিক, বোরন, সিলিকন, জার্মেনিয়াম ইত্যাদি হইতেছে ধাতু কল্প। এরা কিরকম থাকে দেখো, এরা কিলিগে আমরা ধাতু কল্প কই, বা এটারে সেমিকন্ডাক্টরও কই আমরা। ঠিক আছে, তো ব্যাপার হইতেছে কি, তারার মেইন একটা বৈশিষ্ট্য হইতেছে তারা সাধারণত তড়িতের কুপরিবাহী। সাধারণত তড়িতের কুপরিবাহী, তড়িৎ তার মধ্যে দিয়ে প্রবাহিত হয় না। কিন্তু তার যদি হালকা একটু আমরা টেম্পারেচার বাড়াই, দেখো তড়িৎ প্রবাহের লিগে সবচেয়ে প্রথম কি কোন জিনিসটা দরকার লাগে? তড়িৎ প্রবাহের লিগে এটা একটা তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কোন সময় হইব? কি থাকলে তার মধ্যে? হ্যাঁ, পোটেনশিয়াল ডিফারেন্স থাকলে তড়িৎ প্রবাহিত হইব। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এখন পোটেনশিয়াল ডিফারেন্স মনে করো আছে, তাহলে আমি যদি, তখন আমার এটা একটা প্রশ্নের উত্তর দৌছে, আমি যদি একটা এরকম একটা পেন্সিল মানে কাঠের একটা টুকরা লই, আর তার মধ্যে যদি 100 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স দিয়ে দিই, বিভব প্রভেদ দিয়ে দিই, তার মধ্যে কারেন্ট ফ্লো হইব? তাহলে কেলিকে হইতো না তার মধ্যে? তার মধ্যে ইলেকট্রন নাই, মুক্ত ইলেকট্রন নাই। ঠিক আছে, তাহলে তার মধ্যে মুক্ত ইলেকট্রন যদি না থাকে, সে তড়িৎ প্রবাহিত করতে পারতো না। সিমিলারলি আমরা যে ধাতু কল্প আছে, মেটালয়েডস আছে, তাদের মধ্যে ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন থাকে। ঠিক আছে, থাকে বলতে কিটা নরমালি থাকে না, বিষয়টা হয় কিটা, তারে যদি হালকা একটু আমরা গরম করি, হালকা একটু যদি গরম করি, কারে? অধাতুরে,
যদি সরি ধাতু কল্পরে হালকা যদি একটু গরম করি তখন কি হইব, তার মধ্যে থেকে ফ্রি ইলেকট্রন কিছু বাইরে আইব, ঠিক আছে, যেটি নর্মালি মানে ফ্রিতে থাকে না, ফ্রি স্টেটে থাকে না। তাহলে আমরা কিটা করলাম, হালকা একটু তারে হিট করলাম, তার টেম্পারেচার বাড়াই দিলাম, ফলে কিটা হইলো ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন প্রচুর বাইরে আইলো। কারণ আমরা জানি যে হিট দেওয়াটা মানে কিটা, শক্তি দেওয়া, এনার্জি দেওয়া। তাহলে এই এনার্জিটা কে গেইন করবো, ইলেকট্রনে গেইন করবো, কইরা সেটা এ বাইরে আই যাব, কারণ তার কাইনেটিক এনার্জি বাড়ি যাব, গতবার আমরা পড়ছি এগুলা, ঠিক আছে, মানে স্থিতিশক্তি গতিশক্তি বাড়ি যাব তার। তাহলে গতিশক্তি যদি বাড়ি যায় তাহলে ইলেকট্রন গুলা তার ওই যে মনে করো এখানে অ্যালুমিনিয়াম দিয়ে আমি একটা এক্সাম্পল বুঝাইতেছি, বা মনে করো আচ্ছা অ্যালুমিনিয়াম দিয়ে বুঝাইতেছি, মনে করো অ্যালুমিনিয়ামের মনে করো এখানের মধ্যে একটা ইলেকট্রন আছে এই জায়গাতে, আমি যদি অ্যালুমিনিয়ামটা গরম করি তাহলে ওই ইলেকট্রনটা কিটা করব, ওই এনার্জিটা গেইন করিয়া বাইরে আই যাব অরবিট থেকে। সিমিলারলি ওইরকম সিলিকন, জার্মেনিয়াম এগুলার থেকে, আর্সেনিক এগুলার থেকে ইলেকট্রন এমনি বাইরে আই যায়। এখন যখন বাইরে আই গেল ওই ইলেকট্রনগুলা তড়িৎ প্রবাহের মধ্যে হেল্প করব। তাহলে তারা সাধারণত তড়িৎ প্রবাহিত করে না, বাট যদি তাদের এনভায়রনমেন্টটা চেঞ্জ করি, তারা যদি একটু হিট করি, গরম করি, তাহলে তারা আবার তড়িৎ প্রবাহিত করে। বা যদি তাদের সাথে কোনো ইম্পিউরিটিস আমরা মিশাই দিই, তারা সাধারণত কি হয়, তারা সাধারণত গ্রুপ 14 এর এলিমেন্ট হয়, ঠিক আছে। ওই যে মেটালয়েড আমরা পড়তাছি তারা গ্রুপ 14 এর হয়, তোমরা পিরিয়ডিক টেবল দেখছো তো। তাহলে গ্রুপ 14 এর এলিমেন্ট হওয়ায় তাদের যে ভ্যালেন্সিটা, তাদের যে যোজ্যতাটা, এটা হয়ে যায় 4, ভ্যালেন্সি 4 হয় দেখো গ্রুপ 14 এর। আর গ্রুপ 13 এর ভ্যালেন্সি কত হয় জানো নি? গ্রুপ 13 এর ভ্যালেন্সি হয় 3। গ্রুপ 15 আছে এদিকে, গ্রুপ 15 এর ভ্যালেন্সি হয় কত, 5। তাহলে ফলে এখানে কিটা হয় দেখো, যখন এই জিনিসটা কিন্তু টোটালি ক্লাস 12 এর কনসেপ্ট, ঠিক আছে, যখন ইটার সাথে ইটারে আমরা মিক্সড করি, যখন ইটার সাথে ইটারে মিক্সড করি আমরা, তখন একটা ইলেকট্রন এখানে কম থাকে, ঠিক আছে, ইলেকট্রন কম থাকে, লেস থাকে। আর যখন ইটার লগে ইটার বন্ড করাই তখন এখানে একটা ইলেকট্রন বেশি থাকে, মোর থাকে। ফলে কি দাও, এখানে যে ইলেকট্রনটা বেশি আছে ওই ইলেকট্রনটা কিটা করে, পুরাটার মধ্যে ঘোরাঘুরি করে। এরকম তো অনেকগুলো ইলেকট্রন হইব, এটা তো জাস্ট একটা অ্যাটম দিয়ে আমরা কইতাছি, এরকম কয়েক লক্ষ অ্যাটম হইব, কয়েক লক্ষ অ্যাটমের কয়েক লক্ষ ইলেকট্রন বাইরিব। তাহলে ওই ইলেকট্রনগুলা হেল্প করে। এটার মধ্যেও সেম হয়, এটার মধ্যেও কিটা হয়, একটা ইলেকট্রন কম থাকায় ওই ইলেকট্রনটা মানে যে মানে ফ্রি স্পেসটা আছে, মানে মনে করো এখানের মধ্যে একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা জায়গা আছে। এখন এই চারটা জায়গার মধ্যে ইলেকট্রন ভরতো, এখন এখানে একটা আছে, এখানে একটা আছে, বাট এখানে একটা আছে, এখানে নাই। ওই যে এই কন্ডিশনটা যেখানের মধ্যে একটা ইলেকট্রন কম আছে, তাহলে এই জায়গাটার মধ্যে ইলেকট্রন ফিল করার লিগে এই ইলেকট্রনটা দৌড় মাইরে এখানে যাইব, তখন এটা খালি হয়ে যাব, এটার মধ্যে এটা আইয়া বইব। তাহলে বারবার কি কিটা হইতেছে, ইলেকট্রনের এখানে মোশন হয়ে যেতেছে, মানে কম থাকার কারণেও। এটি তোমরা যখন 12 এ উঠবা আরো সুন্দর করে জিনিসগুলো বুঝবা। এটাতে আমরা হোল কই, হোল আর ইলেকট্রনস কই আর কি, ঠিক আছে। হোলটারে পজিটিভ চার্জ ধরা হয় আর ইলেকট্রনটারে নেগেটিভ ধরা হয়। তো এগুলো অনেকগুলো বিষয় আছে। তো এক কথায় আমি যে জিনিসটা তোমরা বুঝাইতে চাইতেছি যে মেটালয়েডস রে নরমালি তার টেম্পারেচার বাড়াইলে সে তড়িৎ প্রবাহিত করে, বা তার সাথে যদি কোনো ইম্পিউরিটিস মিশাই, ইম্পিউরিটিস বলতে ইম্পিউরিটিস না, বাজে জিনিস না, মানে অন্য কোনো ধাতু তার সাথে যদি মিশ্রণ করি, অন্য কোনো ধাতু যদি তার লগে মিলাই দেই, তখন সে তড়িতের কি হয়ে যায়, সুপরিবাহী যায়। এলিকে তার নাম হইতেছে মেটালয়েডস, মানে তার মধ্যে ধাতু এবং অধাতুর দুটোটারই কি আছে, বৈশিষ্ট্য বা ধর্ম আছে, ঠিক আছে। আচ্ছা, ধাতুকল্পের প্রপার্টিজ কি কইছে দেখো, ধাতুকল্প তাপ ও তড়িতের সুপরিবাহী, কিন্তু ইলেকট্রন ত্যাগ করে, কি কইছে, ইলেকট্রন ত্যাগ করে আয়নিত হয় না, ঠিক আছে। এরা অ্যাসিড থেকে হাইড্রোজেন প্রতিস্থাপিত করতে পারে না। ধাতুকল্প অনেক সময় অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ায় আম্লিক অক্সাইড যেমন এই ধরনের জিনিস উৎপন্ন করে, ঠিক আছে। এগুলো হচ্ছে তার প্রপার্টিজ। তাহলে এখানে এই যে ধাতুকল্পটা আম্লিক অক্সাইড তৈরি করছে, এটা আবার কার বৈশিষ্ট্য, এটা মানে ধাতুর বৈশিষ্ট্য, ঠিক আছে। আবার এখানের মধ্যে হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে না, না না, আরে মানে ধাতুর বৈশিষ্ট্য, ধাতু কি করে, ধাতু যখন অক্সাইডের লগে বন্ড করে কি এখানে এখানে আম্লিক অক্সাইড দিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বিক্রিয়া করে আম্লিক অক্সাইড উৎপন্ন করে। তাহলে এখানের মধ্যে এখানে আম্লিক অক্সাইড উৎপন্ন করে। আবার দেখো যখন ধাতু আমার অ্যাসিডের লগে বিক্রিয়া করে তখন হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, বাট সে কিটা করে, সে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে না। মানে এটার মধ্যে তার কোন প্রপার্টিসটা আইতাছে, অধাতুর প্রপার্টিসটা আইতাছে, মানে ধাতু অধাতু মিক্স প্রপার্টিস যেটার মধ্যে থাকে তারই আমরা বলতেছি ধাতু কল্প। কোনটা, 3 নম্বরটা। ধাতুকল্প অনেক সময় অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ায় আম্লিক অক্সাইড
উৎপন্ন করে। মানে দেখো আম্লিক অক্সাইড সাধারণত হে করে না, অনেক সময় যে কথাটা কইছে, মানে সব সময় সে আম্লিক অক্সাইড উৎপন্ন করে না, কিছু কিছু ক্ষেত্রে আম্লিক অক্সাইড সে উৎপন্ন করে। বুঝতে পারছো? সাধারণত সে মানে ক্ষারীয় অক্সাইড উৎপন্ন করে, কিন্তু কিছু কিছু এক্সেপশনাল কেসে যেমন আর্সেনিক বিশেষ করে সে মানে আম্লিক অক্সাইড উৎপন্ন করে। বুঝতে পারছো? ওইটার লেগে কইছে যে অনেক সময়। তাহলে তার মধ্যে এসি মানে মেটাল এবং নন মেটাল দুটোটারই ক্যারেক্টারিস্টিক্স দেখা যায় আর কি। ঠিক আছে, সক্রিয়তার শ্রেণী। ঠিক আছে, এটা কিরকম, এটা পুরো সিরিজটা আছে তোমাদের সামনে, দেখো। হ্যাঁ, পটাশিয়াম তো আগে দেওয়া। ও, হ্যাঁ, এরপরে ক্যালসিয়াম। না, ক্যালসিয়াম আগে হইব। ঠিক আছে, ভুল আছে। ঠিক আছে, এনসিইআরটি বইয়ের মধ্যে প্রচুর ভুল থাকে। ঠিক আছে, ক্যালসিয়াম আগে হইব, সোডিয়াম পরে হইব। আচ্ছা, দেখো এখানের মধ্যে এটা কি কইতাছে, ধাতুগুলিকে ইলেকট্রন ত্যাগের প্রবণতার নিম্নক্রমে তথা রাসায়নিক সক্রিয়তার নিম্নক্রমে সাজিয়ে যে শ্রেণী বা সারি পাওয়া যায় তাকে তাকে ধাতুর সক্রিয় শ্রেণী বা তড়িৎ রাসায়নিক শ্রেণী বলে। এখানে সবচেয়ে প্রথম আছে কে? পটাশিয়াম। ঠিক আছে, এটার তিনটা ভাগে ভাগ করতে, একটু ভালো করে লক্ষ্য করো। ঠিক আছে, একটা হইতেছে হালকা ধাতু, ভারী ধাতু, আর একটা হইতেছে নোবেল ধাতু বা বড় ধাতু যেটা আমরা কই, যেগুলো খুব লেস রিয়েক্টিভ। তো যেখানে প্রথম কিছু ধাতু আছে যেগুলো কি খুব বেশি রিয়েক্টিভ, এখানে এই যে পাঁচটা ধাতু দেওয়া হয়েছে এগুলো খুব বেশি রিয়েক্টিভ। তারপরে এগুলো মডারেট রিয়েক্টিভ। তারপরে আছে হাইড্রোজেন, হাইড্রোজেনের নিচে আছে বাকি ধাতুগুলো যেগুলো খুব বেশি মানে খুব লেস রিয়েক্টিভ। বুঝতে পারছো? তাহলে এখানের মধ্যে এই যে পটাশিয়াম উপরে দিছে, এই পটাশিয়ামে কি করতে পারবো? ক্যালসিয়াম রে সরাইতে পারবো, সোডিয়াম রে পারবো, ম্যাগনেসিয়াম রে পারবো, অ্যালুমিনিয়াম রে পারবো, ম্যাঙ্গানিজ জিঙ্ক সবরে পারবো। ঠিক আছে, ক্যালসিয়াম সবরে পারবো, পটাশিয়াম রে পারতো না। ঠিক আছে, এই শ্রেণীর মধ্যে আমরা এটাই বুঝতে পারি যে একটা ধাতু আরেকটা ধাতুরে কিভাবে সরাইতে পারে আর কি। ঠিক আছে, এখন আমরা কইছিলাম যে এই সরানির বিষয়টা আমরা একটু ভালো করে বুঝবো। ঠিক আছে, তোমরা কইছিলাম গতদিন যে এটা আমরা একটু ক্লিয়ার করে বুঝবো। যেমন পটাশিয়াম, পটাশিয়ামের যোজ্যতা কত? 1। সোডিয়ামের যোজ্যতা কত? 1। তাহলে পটাশিয়াম উপরে গেলি গা। ঠিক আছে, তাহলে এটা একটু আমরা শর্টকাটে যতটুকু শর্টে বোঝা যায় ততটুকু শর্টে আমরা এটা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, আমি এখানে করে দেব, এখানে করলে দেখা যাইব। দেখো বিষয়টা হইতাছে পটাশিয়াম, পটাশিয়ামের অ্যাটমিক নাম্বার কইতে পারবাইনি আমার? পারমাণবিক সংখ্যা 3 না, কত? 19। ভেরি গুড। 20 মনে হইতাছে ক্যালসিয়াম। আচ্ছা, পটাশিয়াম যে তার যদি 19 হয় তাহলে পটাশিয়ামের আগে স্ট্রাকচারটা আমরা বানাই। তাহলে মাঝখানে থাকে নিউক্লিয়াস, প্রথম অরবিট, দ্বিতীয় অরবিট আর তৃতীয় অরবিট। তাহলে প্রথম ইলেকট্রন কয়টা থাকে? প্রথম ইলেকট্রন দুইটা থাকে। এরপরে কয়টা থাকবো? এরপরে থাকবো আটটা। কিটা হইছে? হ্যাঁ, এরপরে থাকবো দুইটা, এরপরে থাকবো আটটা। 2 3 4 5 6 7 8। এরপরে কয়টা থাকবো? আট। আট আর দুই কত হয়ে গেছে? 10টা। তাহলে আর কয়টা থাকবো? 9টা। আটটা। 4 5 6 7 8। আচ্ছা, এরপরে কয়টা থাকবো? এরপরে কয়টা থাকবো? একটা থাকবো। ঠিক আছে, তাহলে লাস্টে একটা থাকবো। তাহলে ওই ইলেকট্রনটাই হে কি করে? ছাড়ি দেয়। তাহলে এটাই তার কিটা, এটাই তার ভ্যালেন্স ইলেকট্রন আমরা কই। ঠিক আছে, এই অরবিটের যে ইলেকট্রনটা এটা আমরা কই ভ্যালেন্স ইলেকট্রন, বা এটা থেকে তার ভ্যালেন্সি বা যুদ্ধ আমরা নির্ণয় করি। তাহলে এখন এটা হইতেছে আমরা কে, এটা হইতেছে আমরা পটাশিয়াম কে, এটা আমরা কে। ঠিক আছে, এটা আমরা কে মানে পটাশিয়াম। আচ্ছা, এখন দেখো সোডিয়াম, সোডিয়ামের কত? সোডিয়ামের কত পারমাণবিক সংখ্যা 11, মানে 281 হইব ইলেকট্রনিক কনফিগারেশনটা। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে এইটা আছে সোডিয়াম, এইটা আছে সোডিয়াম। তাহলে প্রথম দিব সোডিয়ামের কয়টা? দুইটা। এরপর দিব আটটা, এরপর দিব একটা। এখন দেখো এখানে খুব সুন্দর করে জিনিসটা আমরা বুঝবো। ঠিক আছে, এখানে দেখো যখন পটাশিয়ামটা আমি আঁকলাম, পটাশিয়ামের নিউক্লিয়াস থেকে তার যে ইলেকট্রনটা, বাইরের যে ইলেকট্রনটা, এটা কত নাম্বার অরবিটে আছে? 4 নাম্বার। এখানে সোডিয়ামের ইলেকট্রনটা কতটুকু দূরে আছে? 3 নাম্বার। তাহলে দূরত্ব কার বেশি হইব? কোন অ্যাটমটা বড় এখানে সাইজে? পটাশিয়াম বড়। ভেরি গুড। তাহলে এখানের মধ্যে এই যে দূরত্বটা এটা খুব বেশি এটার থেকে। ঠিক আছে, তাহলে দূরত্ব বেশি হলে আমরা কি হয় জানি? মনে আছে নি গতবারের?
আকর্ষণ কম হয়। ভেরি গুড, ঠিক আছে, এটারে আমরা কই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ঠিক আছে, মানে কিটা তড়িৎ বল সামথিং কিটা ছিল যে মনে থাকে না তো, স্থির তড়িৎ বল। ঠিক আছে, স্থির তড়িৎ বল আমরা কই, মানে ওই যে পজিটিভ নেগেটিভ মধ্যে অ্যাট্রাকশন আর রিপালশন হয়। ঠিক আছে, তাহলে এখানে মাঝখানে কিটা, মাঝখানে তো হইছে পজিটিভ চার্জ। ঠিক আছে, নিউক্লিয়াস তার মধ্যে, তাহলে পজিটিভ এবং নেগেটিভের মধ্যে কি হয়, আকর্ষণ হইব এখানের মধ্যে। এখানেও সেম পজিটিভ আর নেগেটিভের মধ্যে কি হইব, আকর্ষণ হইব। তাহলে কোন জায়গাতে বলটা কম হইব, অবভিয়াসলি পটাশিয়ামের ক্ষেত্রে কম হইব। তাইলে পটাশিয়াম আর সোডিয়াম যদি পার্ট নিতে আয় কোনো রিঅ্যাকশনে, কে তাড়াতাড়ি ইলেকট্রন ছাড়বে, অবভিয়াসলি পটাশিয়ামে আগে ছাড়বো। কারণ পটাশিয়ামের যে লাস্টের ইলেকট্রনটা, এই যে পটাশিয়ামের যে লাস্টের ইলেকট্রনটা, এটারে সে খুব লেস ফোর্স দিয়ে ধরে রাখছে কম্পারিজন টু কে, সোডিয়াম। তাহলে এটার লিগেই আমাদের এই রিঅ্যাক্টিভিটি সিরিজটা এইভাবে আইছে। তখন বুঝতে পারছো নি, তাহলে কোনো অ্যাটম তোমার যদি জিগায় যে পটাশিয়াম থেকে সোডিয়াম কে লিগা সক্রিয়, জাস্ট ওই কথাটা লেখা দিতে পারবা। ঠিক আছে, যে পটাশিয়ামের যে কি কয়টারে সাইজটা, অ্যাটমের পরমাণুর যে সাইজটা, সেই সাইজটা সোডিয়াম থেকে বেশি হয়। তার কারণে তার যে লাস্টের অরবিটের যে ইলেকট্রনটা, সেই ইলেকট্রনের মধ্যে তার স্থির তড়িৎ বলটা, এই কথাটা লিখে দিলে স্থির তড়িৎ বলটা কম থাকে। দূরত্ব বেশি হয়ে যায়, এবং দূরত্ব বেশি হলে স্থির তড়িৎ বলটা কম হয়ে যায়, মানে দূরত্ব বেশি হলে বলটা কম হয়ে যায়। তাহলে বল যদি কম হয়ে যায়, তাহলে তার এই যে ইলেকট্রনের মধ্যে যে অ্যাট্রাকশনটা কম হইব, তাহলে ইলেকট্রনটা খুব ইজিলি বাইরে হয়ে যাবে। এই কারণে পটাশিয়াম আমরা বেশি সক্রিয়। বুঝতে পারছো? তোমরা গ্র্যাভিটেশনাল ফোর্স পড়ছো না? গ্র্যাভিটেশনাল ফোর্স কিটা আসলো, দুইটা মাস যদি থাকে, দুইটা ভর থাকে, তাদের মাঝখানে যদি দূরত্ব বাড়ি যায়, তাহলে বল কিটা হয়ে যায়, কমে যায়। কিটা পড়ছিলাম আমরা, এফ ইকুয়াল টু জি m1 m2 বাই আর স্কোয়ার। আর না, আর স্কোয়ার আসলো। ঠিক আছে, মানে দূরত্বের স্কোয়ারের সাথে এফ কমে যায় বল। এটাও সেম ওই রকম। এটার যদি এক্সপ্রেশনটা আমি লিখি, তাহলে এটা কিরকম জানো না, এটা হইতেছে এফ ইকুয়াল টু কে কিউ1 কিউ2 বাই আর স্কোয়ার, এরকম আর কি, ওই জি এর জায়গা কে। আর কিউ1 কিউ2 কিটা, কিউ1 হইছে একটা আধান, কিউ2 হইছে আরেকটা আধান, তাদের মধ্যে তাদের মানে কি কয়টারে প্রোডাক্ট, আর নিচে হইতেছে তাদের, নিচে হইতেছে তাদের দূরত্বের স্কোয়ার। এটা খুব সুন্দর একটা মিম আছে। এটা এটা এরকম দেখা যায় যে এটা দিছিল কে, এটা দিছিল কে দিছিল, এটা নিউটনে দিছিল, আর এটা কে দিছে, এটা কলম্বে দিছে। তো এরকম একটা মিম আছে যে নিউটন আর কলম একসাথে বসাত, আর কলমের জিনিস নিউটনের জিনিসটা লিখতেছে, আর কলম এরকম দেখিয়ে দিয়ে গেলে গেলে দেখছো নি মিমটা? তো ওইটা আর কি, বিষয়টা আর কি। আচ্ছা, তাহলে আমরা এখন কোন ধাতু বেশি সক্রিয় বা কোনটা কম আমরা বুঝতে পারবো তো জিনিসটা, এবং কেন কারণটা বুঝতে পারছি। তাহলে এই শ্রেণীটা তোমরা মুখস্থ করে নেবা। তাহলে এটা যদি মুখস্থ করে নেও, তাহলে এটার থেকে প্রচুর প্রশ্ন তুমি বানাইয়া লেখা দিতে পারবে। কারণটা তুমি জানবা, তাহলে তুমি লেখা দিতে পারবে, বা কোনো রিঅ্যাকশনের মধ্যে বুঝবা যে কোন রিঅ্যাকশনটা হইব, মানে কোন রিঅ্যাকশনটা হইতো না। ঠিক আছে, এখন মানে মোটামুটি ফার্স্ট সেকেন্ড চ্যাপ্টারের যে যে মানে কোশ্চেনগুলো আসলো, ইটি রিলেটেড কনফিউশন আসলো, এটি ক্লিয়ার হয়ে যাব। ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ, দুইটা স্যার। ঠিক আছে, ওই যে সাইজ বড়, ঠিক আছে, সাইজ বড়, সাইজ ম্যাটারস। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, না এগুলা তো না নোবেল হয়ে যায়, এগুলা খুব লেস রিয়েক্টিভ করে। ঠিক আছে, এগুলা খুব কম রিয়েকশন করে। অনেকগুলো রিজন আছে, শুধু আমি তোমরা তো এই মানে ইয়েটা দিয়া কইয়া দিছি, সাইজ দিয়া। অনেকগুলা বিষয় আছে তার মধ্যে। ঠিক আছে, যেমন আরেকটা বিষয় হইতাছে কিটা, আচ্ছা, যেহেতু প্রশ্ন করছো, তাহলে কইরা দিলে কয়ে দিলে, আসলে এটি আমি গতবার অব্দি বুঝাইছি, এখন আর বুঝাই না খেলিকা, কারণ এটি লাগে না দরকার আর কি। তোমরা ওই খালি এখান থেকে প্রশ্ন দিব কোনটা বেশি সক্রিয়, কোনটা হইব হইতো না, কারণ প্রশ্ন জিজ্ঞেস করে না। আচ্ছা, এখন ব্যাপার হইতেছে কিটা দেখো, তুমি বুঝলা গোল্ডের কথা না নি? আচ্ছা, আমি একটা এক্সাম্পল, কোনটা দিয়ে এক্সাম্পল বুঝাইতাম, যেমন ধরো কোনটা দিয়ে বুঝাইলে সুবিধা হয়, অ্যালুমিনিয়াম। আচ্ছা, অ্যালুমিনিয়াম আর সোডিয়ামটা দিয়ে বুঝাই। ঠিক আছে, এটা বুঝবা, দেখবা অ্যালুমিনিয়াম আর সোডিয়াম। এখন অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম্বার কত, 13, 13। তাহলে 13 হইলে হইব 283। সোডিয়ামের 11 হইতেছে 281। এখন দেখো দুটারই অরবিট তো সেম, তাহলে সাইজ সেম, তাহলে কেলিকা সোডিয়াম আগে আইতেছে? এটা তো একটা প্রশ্ন আইতে পারে। আজকে যদি এই যে অ্যালুমিনিয়াম আর সোডিয়াম, এটা মাথাতে আইছে না তোমরা, না আইছিল? প্রচুর টাইম লাগবে।
আচ্ছা এটা বুঝো, এখানে হইতাছে একটা হইতাছে সোডিয়াম আমদার আর একটা হইতাছে অ্যালুমিনিয়াম। এখন বিষয়টা হইতাছে তার মাঝখানের চার্জের বিষয়টা, ঠিক আছে, এটা হইতাছে তার নিউক্লিয়াস। তাহলে এখন যদি এখানে দিই এটা হইতাছে সোডিয়াম, 2 3 4 5 6 7, এখানে একটা, আর এখানে হইতাছে দুইটা। আচ্ছা, তাহলে এখানের মধ্যে দেখো যখন সোডিয়ামটা আমরা আঁকলাম, সোডিয়ামের মাঝখানে কতটা ইয়ে থাকে, ওই প্রোটন কয়টা থাকে, 11টা প্রোটন থাকে। অ্যালুমিনিয়ামের কয়টা থাকে, 13টা, 113 লিখে লাইছি, 113টা, ঠিক আছে, 13টা, 13টা প্রোটন থাকে। এখন আমার একটা জিনিস কও, যে ওই যে ইলেকট্রনটা বাইরের যে ইলেকট্রনটা আছে তারে ফোর্স কে দিতেছে, টানতেছে কে, 11টা প্রোটনে। এখানে তারে কে টানতেছে, ওই ইলেকট্রনগুলোরে কে টান, কয়টা প্রোটনে টানতেছে, 13টা। তাহলে 13 জনের বল বেশি হইব না 11 জনের বল বেশি হইব, দ্যাটস দ্য রিজন। ঠিক আছে, তাহলে সেম যদি অ্যাটমিক সাইজ হয়, ঠিক আছে, মানে পরমাণুর যদি সাইজ সেম হয়, তাহলে আমরা দেখবো কিটা যে মাঝখানের যে অ্যাটমিক নাম্বারটা কার বেশি, মানে প্রোটন সংখ্যা কার বেশি। তাহলে প্রোটন সংখ্যা যদি বেশি হয় তাহলে এখানে বলটা বেশি হইব, এই কারণে সোডিয়ামে তাড়াতাড়ি ছাড়তে পারে। তাহলে দুইটা রিজন এখানে, একটা হইতাছে আমরা অ্যাটমিক সাইজ, অ্যাটমিক সাইজের মধ্যে যদি অ্যাটমটা বড় হয় তাহলে এখানে বলটা কম হইব। তাহলে তোমরা যে প্রশ্ন করছো গোল্ড, এটি হইতাছে রিজন, কারণ তাদের অ্যাটমিক নাম্বার অনেক বেশি। ঠিক আছে, তারার যে মাঝখানে যে নিউক্লিয়াসটা সে খুব বেশি ফোর্স দিয়া ধরে রাখে ইলেকট্রনরে, এই কারণে সে মানে লেস রিঅ্যাক্টিভ হয়। বুঝা গেছে নি, মনে থাকবো না জিনিসটা। তাহলে দুইটা জিনিস কিতা কিতা, একটা হইতাছে অ্যাটমিক রেডিয়াস মানে ব্যাসার্ধ, ঠিক আছে, পরমাণুর ব্যাসার্ধ আমরা দেখবো, আর আরেকটা হইতাছে পরমাণুর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। ঠিক আছে, দুইটা জিনিসই ম্যাটার করে এখানের মধ্যে। আচ্ছা, এরপরে কি দিছে, রিঅ্যাকশন অফ মেটালস এন্ড নন মেটালস মানে হইতাছে বন্ধন। তাহলে বন্ধনের মধ্যে কি দিছে দেখো, আয়নীয় যোজ্যতা। তাহলে যোজ্যতা তো আমরা জানি রে, যোজ্যতা মানে কিটা, একটা অ্যাটম সে কতটা ইলেকট্রন ছাড়বো বা ধরবো, এটাই তো তার যোজ্যতা। ঠিক আছে, তাহলে এটা আর আমরা দীক্ষা লাভ নাই, যোজ্যতা আমরা ইয়েটা করিলেই। তাহলে এখানের মধ্যে এটা দেখিলে আয়নীয় বন্ধন কাকে বলে, দুটি বিপরীত তড়িৎধর্মী পরমাণুর মধ্যে ইলেকট্রন আদান প্রদানের ফলে যে রাসায়নিক বন্ধন গঠিত হয় তাকে তড়িৎযোজী বা, এই কখন কি তা এটা ঠিক করো, এটা খুব ভুল হয়েছে, তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন বলে। ঠিক আছে, এই কখন কথাটা কাটো। তাহলে বিষয়টা হইতাছে কিটা, তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন বলতে কিটা, তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন বলতে হইতাছে যখনে আমরা একটা মনে করো অ্যাটম নিলাম, এ অ্যাটম, ঠিক আছে, একটা অ্যাটম নিলাম মনে করো এ অ্যাটম, আর তার সাথে বি এর মনে করো বন্ধন করতেছি। তাহলে বন্ধনটা কোন সময় তড়িৎযোজী হইব, যখন এ একটা ইলেকট্রন বি রে দিয়ে দেবো, একটা বা দুইটা বা তিনটা যতটাই হোক। ঠিক আছে, তাহলে ইলেকট্রনের আদান প্রদান যখন হয়, ঠিক আছে, এখানে ইলেকট্রন কিন্তু শেয়ারিং হইতাছে না। ঠিক আছে, আমরা যেটা পড়ি কোভ্যালেন্ট বন্ডের মধ্যে মানে সমযোজী বন্ধন। সমযোজী বন্ধনটা কিরকম হইব জানো নি, সমযোজী বন্ধন হইব কেউ কাউরে দিতেছে না। ঠিক আছে, হ্যাঁ, মানে তার কাছে ইলেকট্রন আছে মনে করো দুইটা, আর তার কাছেও ইলেকট্রন আছে, বি এর কাছে মনে করো ইলেকট্রন আছে দুইটা। এখন এরও দুইটা ইলেকট্রন লাগে, এর উল্টা লাগে, এর দিতে হবে না, এর উল্টা লাগে। তাহলে এ কিটা করতেছে, এ বি থেকে যা শেয়ার করে, এটা কিন্তু নিচে গিয়া না, শেয়ার করতেছে, মানে তোমার কাছেই আছে, তোমারটি আমি ইউজ করতেছি, বিও সেম এর থেকে দুইটা নিয়ে ইউজ করতেছে। তাহলে এটার মধ্যে যে বন্ধনটা হয় এটা হয় সমযোজী বন্ধন। আর তড়িৎযোজী বন্ধন কিরকম হয়, তড়িৎযোজী বন্ধন হইতেছে হে ট্রান্সফার দিয়া দেব, আদান প্রদান করব। ঠিক আছে, হে দিয়া লাইব, পার্মানেন্টলি দিলাইব তারে। তাহলে হে যদি দিলাই একটা ইলেকট্রন, হে কিটা হয়ে যাব পজিটিভ চার্জ, হে যদি নিয়া নেয় কিটা হয়ে যাব নেগেটিভ। তাহলে আয়ন ফরমেশন হইয়া বন্ধন হইতাছে, তাহলে এটা আমরা কই আয়নীয় বন্ধন কই। মনে থাকবো দুইটা নাম আছে তড়িৎযোজী বন্ধন, NaCl এর এটা। ঠিক আছে, ভেরি গুড। NaCl এর एग्जांपलটা যেরকম Na কিটা করে একটা ইলেকট্রন দিয়া দেয় কারে, Cl রে দিয়া, তাহলে কি হই যায়, Na হই যায় Na প্লাস, হ্যাঁ, আর Cl হই যায় Cl মাইনাস। তাহলে এইভাবে বন্ধন কইরা হয় NaCl। তার কারণে তারা যখন আবার ভাঙে তখন তারা আবার আয়নসে বিভাজিত হয়। ঠিক আছে, আর এই কারণে আমরা ওই সমযোজী বন্ধনের মধ্যে কোনো ধরনের আয়নস ফরমেশন হয় না। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে কিটা দিছে, আয়নীয় বন্ধনের বৈশিষ্ট্য কি কি দিছে দেখো, তীব্র তড়িৎ ধনাত্মক ও তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণুর মধ্যে এই ধরনের বন্ধন গঠিত হয়। তীব্র তড়িৎ ধনাত্মক মানে কিটা, যে ছাড়বো, আর ঋণাত্মক মানে কিটা, দেনিব। যেমন সোডিয়াম খুব হাইলি রিয়েক্টিভ, ক্লোরিন খুব হাইলি রিয়েক্টিভ, মানে
ইলেকট্রোনেগেটিভ, তাহলে হে একজন ছাড়তাছে একজন নিতেছে, তাহলে তাদের মধ্যে বন্ধনটা খুব মানে সক্রিয়ভাবে হইব আর কি, ঠিক আছে, আর খুব স্টেবল হইব কইতে পারো। আয়নীয় বন্ধন প্রকৃতপক্ষে বিপরীত আধান গ্রস্ত ক্যাটায়ন ও অ্যানায়নের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বল। আয়নীয় বন্ধনকে প্রকৃত বন্ধন বলা যায় না। প্রকৃত বন্ধন বলতে কিটা বুঝি আমরা, বন্ধন কোন সময় হয়, যখন শেয়ারিং অফ ইলেকট্রন দেওয়া হয়, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে কিটা হইতেছে, ইলেকট্রন দিয়া দিতেছে, মানে তারা জাস্ট বন্ডিংটা কোন সময়, বন্ডিং আমরা কোন সময় করি, যখন দুইটা ইলেকট্রন ইলেকট্রনের মধ্যে বন্ড হয়, ঠিক আছে। মানে কারণ তোমরা লাস্ট ইয়ারে তো মনে হয় এটা পাইছিলে যে একটা অ্যাটমের মধ্যে একটা অ্যাটমের মধ্যে কোন জিনিসটা মানে কেমিক্যাল রিঅ্যাকশনের মধ্যে পার্ট নেয়, ইলেকট্রনে পার্ট নেয়, ইলেকট্রনেই বন্ধন করে, ইলেকট্রনেই পার্ট নেয়। কিন্তু এখানের মধ্যে আমরা দেখতেছি কিটা ইলেকট্রন ডোনেট করে দিতেছে, ইলেকট্রন সরি ইলেকট্রন ডোনেট করে দিতেছে, ট্রান্সফার করে দিতেছে। তাহলে ইলেকট্রন যখন ট্রান্সফার করে দিতেছে, এটারে আমরা কইমু না, এটারে আমরা প্রকৃত বন্ধন কি করতাম না, কইতাম না। বুঝা গেছে? আচ্ছা, আয়নীয় বন্ধনের নির্দিষ্ট কোনো অভিমুখ নেই। এগুলা আসলে বড় ক্লাসের বিষয়, ঠিক আছে, এটি তোমরা জাস্ট এখন মনে রাখো। ডিরেকশনের বিষয় আছে, তারপরে এখানে ডাইপোলের বিষয় দিছে কিছু, অনেকগুলো বিষয় দিছে, এগুলা তোমাদের নাই আর কি, ঠিক আছে। জাস্ট একটু আপাতত মাথার মধ্যে রাখো, আয়নীয় বন্ধনের নির্দিষ্ট কোনো অভিমুখ নেই। সমযোজী বন্ধনের তুলনায় আয়নীয় বন্ধন দুর্বল প্রকৃতির হয়। আয়নীয় বন্ধনটা খুব ইজিলি ভাঙ্গা যায়, ঠিক আছে। সমযোজী বন্ধনটা খুব স্ট্রং হয়, আয়নীয় বন্ধনটা খুব ইজিলি তুমি আয়নসে ব্রেক ডাউন করতে পারবে। আর এটা কিটা দিছে, ধ্রুবীয় বা পোলার ধ্রুবকে আয়নীয় বন্ধন সহজেই ভেঙে যায় এবং ক্যাটায়ন অ্যানায়নগুলিতে ক্যাটায়ন অ্যানায়নগুলি কেলাস থেকে মুক্ত হয়ে পড়ে। আচ্ছা, এটার মধ্যে জাস্ট একটা জিনিস মনে রাখো, ওই পোলার নামটা, ঠিক আছে, তোমরা বড় ক্লাসে উঠলে পাইবাই। তো পোলার মলিকিউল যে কই আমরা, বা পোলার কম্পাউন্ড যে কই, পোলার কম্পাউন্ড হইতাছে যেমন ওয়াটার, জল, ঠিক আছে, জল হইতাছে একটা পোলার কম্পাউন্ডের এক্সাম্পল। তাহলে জলের মধ্যে মনে করো আমি যখন NaCl দিলাম, তখন কিটা হয়, NaClটা ব্রেকডাউন হয়ে হইয়া সেটা কি তৈরি হয়, Na প্লাস আর Cl মাইনাস। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম, যখন আমরা আয়নীয় বন্ধনের দ্বারা তৈরি যে আয়নীয় কম্পাউন্ড গুলা, যৌগগুলো আছে, তারারে যখন জলের মধ্যে দিই, তখন তারা কিটা হয়, আয়নসে বিভাজিত হয়ে যায়। ওইটা এই কথাটাই কইছে এখানে, ঠিক আছে। পোলারের মধ্যে যখন দেই, পোলার সলিউশনের মধ্যে যখন দিই, পোলার সলিউশনের এক্সাম্পল কিটা, জল হইতে পারে একটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে কিটা দিছে, আয়নীয় যৌগ কাকে বলে। আচ্ছা, তাহলে আয়নীয় যৌগ কিটা হইব, যখন আয়নীয় বন্ধন দ্বারা কোনো একটা দুইটা মানে মৌল মনে করো যুক্ত হইলো, বা দুইটা পরমাণু যুক্ত হইলো, তখন এই যুক্ত হওয়ার পরে যে যৌগটা তৈরি হয়েছে তারই আমরা কিটা কমু, আয়নীয় যৌগ কমু। আচ্ছা, ইলেকট্রন ডট স্ট্রাকচার, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমি এটার মধ্যে তাড়াতাড়ি আবার চেষ্টা করতেছিলাম। এটা যদি আমরা বুঝিলাই, দিলে মোটামুটি আমরা এই ক্লাসটা কমপ্লিট, ঠিক আছে। তাহলে ইলেকট্রন ডট স্ট্রাকচারটা কিরকম হয় দেখো, জাস্ট দুইটা পরমাণুর মধ্যে যে বন্ধনটা হয়, এই বন্ধনটাই আমরা আঁকিয়া দেখাইতাম, আর কিছু না, ঠিক আছে। ওই যে এন এর থেকে যে একটা ইলেকট্রন যায় গিয়া, এটাই। বাট এটারে দুইটা প্রসেসে আমরা রাখতে পারি, দুইটা মেথডে তোমাদের ম্যাটেরিয়ালের মধ্যে আছে। তাহলে প্রথম মেথডটা দেখো কিটা, প্রথম মেথডটা হইতেছে এরকম, সোডিয়াম, সোডিয়াম আর এদিকে হইতেছে ক্লোরিন। তাহলে সোডিয়ামের কয়টা ইলেকট্রন থাকে আমরা জানি, 11টা থাকে টোটাল, ঠিক আছে। লাস্টে কয়টা থাকে, লাস্টে থাকে একটা, তাহলে ওই একটাটা আমরা শুধু আঁকবো, লাস্টের এটা, ঠিক আছে। আর ক্লোরিনের কয়টা থাকে লাস্টে, ক্লোরিনের থাকে 7টা, তাহলে ক্লোরিনের লাস্টের ওই 7টা আমরা আঁকবো, এই যে 7টা আমরা আঁকলাম, ঠিক আছে। এরকম কে লিগে আঁকছি, এরকম কারণ আঁকার কারণ হইতেছে লাস্টে কয়টা থাকার কথা, 8টা থাকার কথা, তাহলে দুইটা দুইটা পেয়ারে আমরা আঁকি, 4টা দিক আছে, 4টা দিকে 4 দুগুণ 8টা হইব, ঠিক আছে। ওইরকম করে দুইটা দুইটা পেয়ারে আমি আঁকছি, আর একটা জায়গা খালি রাখছি। তাহলে ওই খালি জায়গাটার মধ্যে কি হইব, ওই খালি জায়গাটার মধ্যে সোডিয়ামের ওই ইলেকট্রনটা এখানে আইব, ঠিক আছে। তাহলে এটাতে আমরা এরো দিয়ে এরকম করে দেখাইমু যে Na কিটা হয়ে গেছে, Na হয়ে গেছে Na প্লাস, প্লাস Cl কিটা হয়ে গেছে, Cl হয়ে গেছে Cl মাইনাস। তাহলে আলটিমেটলি তৈরি কিটা হইছে, NaCl। বুঝা গেছে? তাহলে এইভাবে বন্ধন শুরু হয়, তৈরি হয়। তাহলে এটা একটা প্রসেস, ইলেকট্রন ডট স্ট্রাকচার আকার। আর আরেকটা প্রসেস হইতেছে তুমি ওই অরবিট আইক্কা করতে আর কি, ঠিক আছে। এটা ক্লামজি মেথড, অরবিটটা, ঠিক আছে। তাহলে n এর একটা আমরা অরবিট আইক্কা করি, তাহলে n এর একটা করি, n এর করতাম না আরেকটা করতাম, অন্য একটা কিছু করতাম, অন্য একটা কিছু করি, MgCl2 টার করি, ঠিক আছে, MgCl2। তাহলে এখানে Mg, এইটাছে Mg, তার হইতাছে ম্যাগনেসিয়ামের কয়টা থাকে রে, 12টা, ঠিক না, 12টা। তাহলে 12টা যদি হয়, তাহলে এখানে হইব 2টা, 1 2 3 4 5 6 7 8, এখানে হইব 1 2, ঠিক আছে। আর এদিকে হইব ক্লোরিন,
আচ্ছা, এখানে হচ্ছে 2টা 4 5 6 7 8। দেখো তাহলে এখানের মধ্যে ম্যাগনেসিয়ামের যোজ্যতা কত হইব? 2 হইব, 2 পজিটিভ হইব। তাহলে ম্যাগনেসিয়ামে 2টা ইলেকট্রন ছাড়বো, তাহলে ক্লোরিন তো আরেকটা লাগবো। এটাই তো আমরা শিখছি, এটাই তো আমরা জানছি। তাহলে আরেকটা ক্লোরিন রাখতে লাগবো। তাহলে তুমি ওইদিকে আরেকটা ক্লোরিন আঁকিলাও, ঠিক আছে, এদিকে আরেকটা ক্লোরিন আঁকিলাও, এদিকে আরেকটা ক্লোরিন আঁকিলাও, বাস। তাহলে এখন এখানের মধ্যে এই তো 2টা 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 গেল। এখন একটা ম্যাগনেসিয়াম থেকে এখান থেকে একটা ইলেকট্রন আইবো এখানে, ঠিক আছে, আর এখান থেকে আরেকটা যাইবো এখানে, গেল। বাস ওই জিনিসটা আমরা এরো দিয়ে দেখাই দিতাম আর কি, ঠিক আছে। তাহলে আলটিমেটলি কিটা তৈরি হইলো? এমজি কিটা হইলো 2 প্লাস প্লাস কিটা হইব কোসে 2Cl, ঠিক আছে। 2Cl কিটা হইব 2Cl মাইনাস হইব, বুঝা গেছে? তাহলে আলটিমেটলি তৈরি কিটা হইছে MgCl2, এইভাবে আমরা দেখাই, ঠিক আছে। তুমি এই প্রসেসে করতে পারো বা এই প্রসেসে করতে পারো, তোমার মর্জি, ঠিক আছে। বাট এক্সামে কোশ্চেন আইলে আইতে পারে, যেমন মনে করো AgCl2, ঠিক আছে, AgCl, ঠিক আছে, আর হইতেছে AlCl3, এটা বানানি দেখাইতে পারে। তাহলে AlCl3 কি হইব? আমরা অ্যালুমিনিয়াম দিমু, এদিকে একটা Cl দিমু, এদিকে একটা Cl দিমু, এদিকে একটা Cl দিমু, এই প্রসেসটা আমরা ফলো করব। এটার থেকে এটা ইজি, এটা ক্লামজি প্রসেস, এটা ফলো করতাম না। হুম, ও এজি যদি আয়, এজি যদি আয়, ঠিক আছে, কথা ঠিক। তাহলে এখানের মধ্যে আমরা জাস্ট একটা জিনিস মাথাতে রাখবা, দুটোটার ইলেকট্রনটার সিম্বল গুলো আলাদা দিবা, একটা ক্রস দিলে একটা ডট দিয়ে দিবা, যাতে বোঝা যায় যে এর একটা ইলেকট্রন আইতেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানের মধ্যে এল এর কয়টা থাকে? এল এর 3টা থাকে। তাহলে লাস্টে এরকম করে একটা 2টা 3টা এরকম করে 3টা দিবা, কেলিগা কারণ তুমি এদিক থেকে এরো দিতে সুবিধা হইব। আজকে যদি তুমি এদিকে একটা দাও, তাহলে এমনি করে এরো নিতে লাগবে না, তাহলে 3টা ইলেকট্রন এরভাবে আলগা করে দিলাম, তাহলে সুবিধা হইব। তাহলে এরকম 3টা ইলেকট্রন দিলা। আর ক্লোরিনের কয়টা আছে? ক্লোরিনের 7টা থাকে। তাহলে 7টা যখন দিবা না, এই জায়গাটা খালি রাখবা, মানে তার বাঁ দিকটা ডান দিকটা খালি রাখবা, ঠিক আছে। তাহলে এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, এখানে একটা দিলাম। তার কোন দিকটা খালি রাখবা? তার উপরটা খালি রাখবা, মানে আঁকতে সুবিধা হইব, আর কিছু না, ঠিক আছে। এদিকে 2টা দাও, এদিকে 2টা, এদিকে 2টা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে 2টা, এদিকে 2টা, এদিকে 2টা, ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা জাস্ট এখানের মধ্যে বন্ড দিয়ে দেখাই দিতাম, তাই তো? দেখা যাইতেছে নি যে ছোট করে আঁকলাম। আচ্ছা, তাহলে এখান থেকে একটা ইলেকট্রন এদিকে যাইবো, এখান থেকে একটা ইলেকট্রন এদিকে যাইবো, এখান থেকে একটা ইলেকট্রন এদিকে যাইবো। তাহলে আলটিমেটলি এটারে আমরা যখন লিখমু, কিটা লিখমু? Al3 প্লাস প্লাস 3Cl মাইনাস, ঠিক আছে, এরকম করে। তাহলে এখান থেকে তৈরি হইব কিটা? AlCl3, বুঝা গেছে? ক্লিয়ার জিনিসটা? ওইটা কিন্তু আবার দেখাই দিতে লাগবে, এটার পরে ওই স্টেপটা লিখা তুমি দেখাই দিবা। বুঝতে পারছো না জিনিসটা? ইলেকট্রন ডট স্ট্রাকচার রাখতে পারবাই তো? সোজা লাগছে তো? অসুবিধা নাই তো? আচ্ছা, বাচ্চারার জিনিস এটা, ঠিক আছে, একদম সিম্পল জিনিস। শেষ, ঠিক আছে, আর কিটা? শেষ। আর বাকি জিনিস যেগুলো আছে এগুলো তো তোমরা পড়তা, এগুলা ধর্ম টর্ম এইসব, এটাই আমরা এখানে ডিসকাস করে আজ লাভ নাই, কনসেপ্ট আমরা ক্লিয়ার করি, বাস অতটুকুই যথেষ্ট, ঠিক আছে। চলো, থ্যাংক ইউ।